ক্লাস, আগের ক্লাসটা আমি নিতে পারিনি ঝামেলার কারণে। তারপরে আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আর একটু কথা বলবো, সেটা হলো এই বছরটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা ভালো করে ইউটিলাইজ করো, তাহলে দেখবা যে বাকি সময়টুকু হয়তো তোমাদের ভালো কাটবে। আচ্ছা, আমরা পড়ায় চলে যাই। আমাদের যতটুকু সম্ভব আমরা সেলিম স্যার আমাকে বললো যেটা কাজ ক্ষমতা ও কাজ শক্তি ও ক্ষমতা লিখি। কাজ শক্তি ও ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা, এটা স্যার যতটুকু সময় আমাকে বলছে যে স্প্রিং এর শক্তি কাজ পর্যন্ত, স্প্রিং দ্বারা কৃত কাজ ওই পর্যন্ত পড়েছে। আচ্ছা, আমি একটা কাজ করব এখন, যেটা হলো যে টপিকস, এই টপিকসটা আমি যে টপিকসটা শুরু করব, এই টপিকসটা তোমাদের বইয়ে লাস্টে দেওয়া আছে, আমি একটু ফার্স্টে শুরু করতে চাচ্ছি, কারণ আমি এটা দিয়ে পরে অনেক কিছু করব। দেখো, সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল আমরা প্রথমে একটা একটা আলাপ করি। আমরা প্রথমে আলাপ করব সংরক্ষণশীল বল। বল কি? সংরক্ষণশীল বল কি? এই সংরক্ষণশীল বল হলো এমন একটা বল যে বল দ্বারা কৃত কাজের মান, যে বল দ্বারা কৃত কাজের মান কি করবে না, পথের উপর ডিপেন্ড করবে না, পথের উপর নির্ভর করবে না। দেখো, সংরক্ষণশীল, আমি প্রথমে আলাপ করব সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, তাহলে আমি লিখি সংরক্ষণশীল বল হলো এমন একটি বল, এমন একটি বল যার দ্বারা কৃত কাজ, এক নাম্বার লিখি, কৃত কাজ এমন একটি বল যার দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না। মানে কোন পথে বস্তুটা চললো সে পথের উপর ডিপেন্ড করবে না। এক। দুই নম্বরে হলো শুধু বস্তুর আদি ও শেষ অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ বস্তু কোন পথে গেল, কোথায় গেল, কিভাবে কোন পথে গেল সেটার উপর ডিপেন্ড করবে সে তার কোথা থেকে শুরু করলো আর কোথায় গিয়ে শেষ করলো, এই দুইটার উপর ডিপেন্ড করবে, আদি এবং শেষ অবস্থার উপর নির্ভর করবে। আচ্ছা, এখন দেখো, যদি আমি এটা দেখাই, একটু সবাই খেয়াল করো। সেটা হলো, যেমন আমি যদি একটা পথ আঁকি, মনে করো সাপোজ এখানে একটা বিন্দু আছে, একটা বিন্দু এ, এই বিন্দুতে একটা বল এই বরাবর কাজ করে, এক পরিমাণ বল আমি এদিকে প্রয়োগ করলাম, অর্থাৎ বস্তুটা মনে করো বি বিন্দুতে বস্তু, এটা তার একটা পথ, আমি মনে করলাম সে এই পথে এ থেকে বিতে যেতে পারে, ইচ্ছা করলে এই পথে এ থেকে বিতে যেতে পারে, এটা 2 নম্বর পথ, ইচ্ছা করলে সে এখান থেকে এইভাবে যেতে পারে, এটা হলো তার 3 নম্বর পথ। তাহলে 1 2, এই সংরক্ষণ বল যদি হয়ে থাকে,
আমি যে বলটা প্রয়োগ করলাম এই বলটা যদি সংরক্ষণশীল হইতে হয় তার কন্ডিশন হলো 1 নম্বর পথে কৃত কাজ সমান 2 নম্বর পথে কৃত কাজ সমান 3 নম্বর পথে কৃত কাজ, অর্থাৎ যে কোনো পথে কৃত কাজের মান সেম হবে। এখন তোমাকে যদি বলা হয় এবি পথে কৃত কাজের মান বের করো, এটা কি জটিল? তাহলে আমাকে প্রথমে হিসাব করবো আমি বলটা সংরক্ষণশীল বল কিনা। যদি বলটা সংরক্ষণশীল বল হয় তাহলে এ থেকে বি এর দূরত্ব যেহেতু আমি জানি ইজিলি আমি তোমার এটা দ্বারা কৃত কাজ বের করতে পারবো। তাহলে মনে রাখতে হবে যে দেখো এ নাম্বার পথের আদি এবং শেষ বিন্দু যা, 2 নম্বর পথের আদি এবং শেষ বিন্দু তা, 3 নম্বর পথেরও আদি এবং শেষ বিন্দু তা। এই জন্য এই ক্ষেত্রে W1 = W2 = W3 হবে। অর্থাৎ যদি কোনো বল দ্বারা কৃত কাজের মান পথের উপর ডিপেন্ড না করে তাহলে সেটাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। ওকে, এটা একটা ঘটনা গেল। আরেকটা, যেমন সাপোজ আমি যদি আরেকটা কথা বলি, মনে করো এখানে একটা, এটা হলো আমার ভূমি, এখানে একটা বস্তু আছে m ভরে একটা বস্তু আছে এখানে, মনে করো আমি এই পয়েন্টটাকে ধরলাম এ, আমি এটাকে মনে করো একটা এখানে নিয়ে গেলাম, বস্তুটাকে বি পয়েন্টে নিয়ে গেলাম অভিকর্ষ বলে বিরুদ্ধে। আচ্ছা না, আরেকটু উপরে একই চিত্র, আমি সংরক্ষণশীল বল নিয়ে কথা বলতেছি এখন। এটা মনে করো বি পয়েন্টটা হলো এইটা আর এ পয়েন্টটা হলো মনে করো এটা, বস্তুর ভর m। এখন খেয়াল করো সবাই, অভিকর্ষজ বল কাজ করতেছে তোমার এদিকে mg। আমি বস্তুটাকে মনে করো এ থেকে বি পর্যন্ত সরায়া h প্রমাণ সরাইলাম, h পর্যন্ত সরাইলাম। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? এই ক্ষেত্রে কৃত কাজ হলো -mgh। খেয়াল করে সবাই। আবার যদি বস্তুটাকে আমি এই বি থেকে এতে আনি, এটা হলো বি, এটা হলো এ, তাহলে বি থেকে যদি আমি এতে আনি বস্তুটাকে, তাহলে এই ক্ষেত্রে এইচ হলো এটা, এই ক্ষেত্রে কৃত কাজ কত? mgh। খেয়াল করে সবাই। তাহলে আমি যদি এখান থেকে এখানে আনি তাহলে মোট কৃত কাজ কত? কাজ যেহেতু একটা স্কেলার রাশি, মোট কৃত কাজ এই দুইটা যোগ করে দাও তাহলে 0। তাহলে এইটা কথা হলো, দেখো এটা আদি এবং শেষ। তাহলে আরেকটা জিনিস হলো যে তোমার যদি কোনো একটা বস্তুকে সংরক্ষণশীল বল দ্বারা যদি কৃত কাজ হয় এটার মান 0 হবে। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান 0 হবে। তাহলে দেখো এটা যেই জায়গা থেকে আমি নিয়ে গেলাম সেই জায়গায় আবার সে ফিরে আসলো, এটা কাজের মান 0। তাহলে এই ধরনের বলগুলোকে আমরা সংরক্ষণশীল বলবো। তাহলে দেখো আমি এটা দেখলাম যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0 পেলাম। তাহলে দেখো সংরক্ষণশীল বল যদি আমি দেখতে চাই, একটা হলো অভিকর্ষ বল, 1 নম্বর হলো অভিকর্ষ বল। আমি আরেকটা উদাহরণ দিব, একটু আপাতত লিখে রাখবো। অভিকর্ষ বল হলো সংরক্ষণশীল বল। 2 নম্বর হলো আমার স্প্রিং ফোর্স, অর্থাৎ স্প্রিং বল হলো সংরক্ষণশীল বল, স্প্রিং বল। আরেকটা হলো স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল। স্যার কৃত কাজটা কিভাবে 0 হয় স্যার? আবার দেখাবো, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিব। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0। দেখো এই ক্ষেত্রে দেখো অভিকর্ষ বল একটা, এটা যদি হয় আবদ্ধ পথ হইতে হবে, আবদ্ধ পথ হইতে পারে। আমি এরপর আর একটু কথা বলবো না। মনে করো এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল, তাহলে কৃত কাজ কত? অভিকর্ষ বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। বস্তুটাকে আমি নিচ্ছি কত? বিতে। তাহলে এখানে ধরছি হাইট h, তাহলে কৃত কাজ কত? মধ্যবর্তী সরণ তার কত? এদিকে। বল বল এদিকে, সরণ এদিকে, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে কৃত কাজ -mgh। ঠিক আছে। এবার যদি আবার বি থেকে এতে আনি তাহলে কৃত কাজ কত? mgh। তাহলে কাজ যেহেতু স্কেলার রাশি, এই দুইটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কত? 0 হবে না? স্যার যদি আদি পজিশনে না আসে, যদি স্যার আদি বস্তুটাকে আমরা আদি পজিশনে না পজিশনে না আসলে আনি, তাহলে ওটা সংরক্ষণশীল বল না, আদি পজিশনে আসতে হবে। এই জন্য তো বলছিলাম পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করবে না। দেখো এটার আমি যদি এ থেকে বিতে নেই, বি থেকে এতে আনি তাহলে তার সরণ কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কৃত কাজের মান 0। তাহলে অভিকর্ষ বল
দ্বারা কৃত কাজের মান 0। আসো আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অভিকর্ষ বল নিয়ে আমি কথা বলতেছি। মনে করো এই, খেয়াল করো, আমি পরে আরেকটা নিয়ম শিখাই দিব, যে কোনো বলকে তুমি কিভাবে এটা পরীক্ষা করবে, এটা অভিকর্ষ বল নাকি সরি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল, আমি একটু পরে, একটু অপেক্ষা করো। এই হলো একটা পথ, এটা হলো এ, এটা তো সি, এটা দিলাম বি। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি এই পথটাকে ধরলাম 1 নম্বর পথ, এই পথটাকে ধরলাম আমি 2 নম্বর পথ, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি তে যাচ্ছে। আর এখানে আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুটাকে আমি এদিকে সরাচ্ছি। এই লেন্থটা হলো তার এল, আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আমার প্রশ্ন হলো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ 1 নম্বর পথে এবং 2 নম্বর পথে যদি একই হয়, আমি যদি প্রমাণ করতে পারি যে 1 এবং 2 নম্বর পথে কৃত কাজের মান একই, তাহলে আমরা বলতে পারবো অভিকর্ষ বলের মান, মানে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। আসো আমি 1 নম্বর পথ নিয়ে প্রথমে কথা বলি, এটা। আচ্ছা, এই ক্ষেত্রে বস্তু ভর যদি এম হয়, খেয়াল করো সবাই, এম হয়, তাহলে এইটার অভিকর্ষ বল কাজ করবে কোন দিকে? এদিকে, এমজি। খেয়াল করো, এটার অভিকর্ষ বল কাজ করতেছে আমার কোন দিকে? এদিকে, এমজি। এখন আমরা যে সংজ্ঞাটা জানি, কাজ, এটা 1 নম্বর পথ ধরি, 1 নম্বর পথের জন্য কৃত কাজ বল ইনটু সরণ, বল ইনটু সরণ cos থিটা, আমরা এটা জানি w = fs cos থিটা। খেয়াল করে সবাই, এখানে আমার f কত? mg, লিখে দিলাম mg। খেয়াল করো, আচ্ছা s কত? এই বরাবর যাচ্ছে l, লিখলাম l। cos থিটা, আচ্ছা এটা থিটা যেহেতু আছে এখানে একটা আছে, এটা আলফা লিখি, cos আলফা। আচ্ছা আলফার মানটা কত? দেখো এটা এদিকে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা। তোমরা মনে রাখতে হবে, এই যে কৃত কাজ w = fs cos আলফা লিখছি, বা যদি আমি cos থিটা লিখি, মনে রাখতে হবে ওই অ্যাঙ্গেলটা বা কোনটা হলো স্যার বল 90 এবং, যোগ করলাম কেন স্যার, আবার বলতে পারবেন স্যার প্লিজ? এটা হলো আমরা যে তোমরা কি জানো কিনা আমি জানি না, স্যার এত ক্লিয়ার করছিল কিনা, fs cos থিটা এই বলটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ, w = fs cos থিটা। এটা হলো ধ্রুব বল, অর্থাৎ যখন আমি কনস্ট্যান্ট একই রকম ফোর্স প্রয়োগ করব, সেক্ষেত্রে কৃত কাজের মান হলো w = fs cos থিটা। এই যে থিটা, এই থিটাটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ, মনে রাখতে হবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এক কাজ করি, এটা অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে, এইটা অভিকর্ষ বলের দিক। আমি বস্তুটাকে দেখো, আমি আবার আঁকি চিত্রটা, এই পোরশনটা এখানে আঁকি। এই হলো বস্তু, এটার অভিকর্ষ বল কাজ করতেছে এদিকে, এটা হলো তার একটা ইয়া, আর এদিকে আমি সরাচ্ছি, তাহলে এটা থিটা, আর বল হলো এইটা এমজি। এবার বলো তো দেখি, এইটার আর এটার মধ্যবর্তী কোণ কত? এটা 90 ডিগ্রি না? এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, এই জন্য লিখছি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস থিটা। আন্ডারস্ট্যান্ড? বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখান থেকে যদি আমি লিখি mgl মাইনাস সাইন থিটা, mgl মাইনাস সাইন থিটা, সো w1 = মাইনাস mgl সাইন থিটা। এটা হলো, দেখো এসি পথে কৃত কাজ হলো আমার mgl সাইন থিটা। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো, আমি যদি দেখাইতে পারি এপি এবং বিসি পথেও কৃত কাজ mgl সাইন থিটা, তাহলে আমরা বলতে পারবো যে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। আসো দেখি, খেয়াল করো। আচ্ছা কি লিখবো এটাকে? এইভাবে লিখবো। এখন দেখো তোমরা, যে জিনিসটা আমি জানতে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো এইভাবে গেল, এভাবে উঠলো, খেয়াল করে সবাই। তাহলে আমি ওয়ার্ক ডান, 2 নম্বর পথে কাজ এ থেকে বি, বি থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, সরি বি থেকে সি, ঠিক আছে?
এ থেকে বি, বি থেকে সি। যদি এটা হয় তাহলে আমি খেয়াল করো যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, তাহলে এটা লিখতে পারি কি, ওয়ার্ক ডান মানে কাজ, কৃত কাজ এবি পথে ডব্লিউ এবি প্লাস ডব্লিউ বিসি। আসো এবি পথে কৃত কাজটা কত, খুব মনোযোগ দিবে এবার। দেখো বস্তুটা যখন এইখানে আমি এবার সরাচ্ছি এদিকে, তাহলে এই ডব্লিউ এবি কত দেখো একটু সবাই দেখে নাও। বল এই হলো বস্তু, বল এদিকে, সরণ এদিকে, আমি সরণটাকে এক্স ধরতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে বল এক্স কস, আচ্ছা এস লিখি প্রথমে, কস থিটা। খেয়াল করো সবাই, বল কোন দিকে, এদিকে এমজি, সরণ এদিকে এক্স, কস থিটা মানে কত 90 ডিগ্রি, কস 90। তাহলে এই ক্ষেত্রে কত, কৃতকাজ শূন্য। তাহলে এবি পথে কৃতকাজ শূন্য, তাহলে এটা আমার শূন্য। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার আসো বিসি পদে। বিসি পথে যদি আমি কাজটা বের করতে চাই, খেয়াল করো সবাই, বিসি পথে ডব্লিউ বিসি লিখলাম। বিসি পথে যদি কৃত কাজ বের করতে চাই আমি, তাহলে এক কাজ করি, এফ এস আমি মূল ফর্মুলাটা লিখি, এরপরে দেখা যাবে মানে কি বের করা যায় না করা যায়। হ্যাঁ, এফ এস কস থিটা। আচ্ছা মনে করো এবার বস্তুটা এই জায়গায় এসে পড়ছে, খেয়াল করো। তাহলে এবার বল কোন দিকে কাজ করতেছে, তার নিচের দিকে এমজি, তাহলে এমজি। আচ্ছা এবার আমি তার সরণ হলো বিসি, তাহলে বিসির মান আমি জানি না। আসো বিসির মান বের করি। বিসির মান যদি আমি বের করতে চাই, আমি বিসিটাকে যে এইচ ধরি, খেয়াল করো সবাই, তাহলে এইচ বাই, আমার জানা আছে এটা এইচ বাই এল, তাহলে এটা যদি থিটা হয় এটা লম্ব, লম্ব বাই অতিভুজ, তাহলে কত এটা সাইন থিটা। তাহলে কত আসে আমার, এইচ ইকুয়ালস টু এল সাইন থিটা, এইচ ইকুয়ালস টু এল সাইন থিটা। তাহলে আমি এটাকে এস এর জায়গায় এল সাইন থিটা বলে বসাই দিলাম, খেয়াল করে সবাই। এবার দেখো বল এদিকে, সরণ এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে কস, এটা মানে আলফা লেখা একটু সুবিধা হয়েছে, আচ্ছা 180 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কস 180 ডিগ্রি মান কত, -1। তাহলে -1 যদি এখানে বসাতে, মাইনাস এম জি এল সাইন থিটা। তাহলে দেখলাম ডব্লিউ বিসির মান কত, মাইনাস এম জি এল সাইন থিটা, মাইনাস এম জি এল সাইন থিটা। তাহলে আমরা দেখলাম যে এসি পথে আলফার মানগুলো একটু আলাদা বুঝে দিবে। আলফার মানটা হলো এখানে থিটা আছে দেখে আমি আলফা ধরছি, অর্থাৎ বল কোন দিকে কাজ করে, এইদিকে কাজ করতেছে না, বল তো এদিকে। আমি বস্তুটাকে সরাচ্ছি কোন দিকে, বি থেকে সি, অর্থাৎ কোন দিকে, উপরের দিকে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। বুঝতে পারছি। ওকে, এটা আপাতত মনে রাখো, এরপরে আমি আরেকটা শর্টকাট ফর্মুলা শিখাই দিব, আমি 100% শিওর ইনশাআল্লাহ তোমরা সেটা দিয়েই করবা। স্যার এখানে তো স্যার কৃত কাজ শূন্য হয় নাই স্যার। সবসময় ওই যে শূন্য তো হইতে হবে এমন না, এটা শূন্য হবে শুধুমাত্র আবদ্ধ পথের ক্ষেত্রে। আবদ্ধ পথ হলো কি, যেখান থেকে শুরু করে আবার সেখানে ফিরে আসবা, আবদ্ধ পথ। আমি দেখা দিব, সমস্যা। আচ্ছা মনে করো, তাহলে আমরা দেখলাম অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0। তাহলে আরেকটা পয়েন্ট লিখে রাখো, এটা এমসিকিউ তে কাজে লাগবে। দেখো আবদ্ধ পথের ক্ষেত্রে, আবদ্ধ পথের ক্ষেত্রে কৃত কাজের মান 0। আবদ্ধ পথের ক্ষেত্রে কৃত কাজের মান, কিভাবে আবদ্ধ পথ, মনে করো এ থেকে বি তে গেলাম, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই এবং ই থেকে এ, আমি কি পথে গেলাম সমস্যা নেই। তাহলে মনে করো এ বি সি ডি ই, এ বি সি ডি ই এ, খেয়াল করে সবাই। এখন এটা হইতে পারে, এটা আবদ্ধ পথের কৃত কাজ, এই ক্ষেত্রে কৃত কাজের মান 0 এক। অথবা এরকম হইতে পারে, আমি এ থেকে এদিকে গেলাম, আবার এখান থেকে এদিকে ফিরে আসলাম, এটা কৃত কাজের মান 0। আমি একটু আগে দেখাইছিলাম যে এখান থেকে আমি একটা বস্তুকে উঠাইলে মাইনাস এম জি এইচ হয়, আবার এখান থেকে যদি এখানে নামাও তাহলে প্লাস এম জি এইচ হয়, তাহলে যেখান থেকে শুরু করলে এখানে ফিরে আসলো, এই ক্ষেত্রে কৃত কাজের মান 0। তবে একটা কথা আছে আমার,
একটু কথা আছে, সেটা হলো যে জায়গা থেকে গেলাম ওই জায়গায় যে ফিরে আসলে সবসময় যে শূন্য হবে সেটা ঠিক না। যেমন যদি যে বল দ্বারা এরকম ফিরে আসলে কৃত কাজের মান শূন্য হবে, সেই বলটাকে আমরা শুধুমাত্র সংরক্ষণশীল বলতে পারবো। আসলে যেমন আমি আরেকটা উদাহরণ দেখাই যে আসলে আদি বিন্দু এবং শেষ বিন্দু একও হইলো যে কাজ শূন্য হয় না। দেখো খেয়াল করো, মনে করো এটা একটা তল, এখানে আমি একটা বস্তু রাখলাম, এটা এ বস্তু, এটাকে আমি একটা বল প্রয়োগ করলাম, ক্যাপিটাল এফ প্রয়োগ করে এদিকে টানতেছি। আমি মনে করলাম এটা বি বিন্দুতে পৌঁছল, এই সরণটা হলো আমার এস। খেয়াল করে সবাই, এই সরণটা হলো এস। আমি এখন যদি ঘর্ষণ বলের কথা বলি, তাহলে আমি এদিকে বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এদিকে। আমি এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করলাম ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে, গতির বিপরীতে কাজ করে, সরি গতির বিপরীতে কাজ করে। তাহলে আমি বস্তুটাকে চালাচ্ছি এদিকে, ঘর্ষণ বল কাজ করতেছে বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ এ টু বি ইকুয়ালস টু কত? মাইনাস এফ এস। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হলো এই ক্ষেত্রে মাইনাস এফ এস। একটু খেয়াল করো। এবার মনে করো বস্তুটা তোমার এখানে চলে আসছে, এইখানে চলে আসছে, এই জায়গায় আছে বি, এখন এই জায়গায় মনে করা আছে এ। এখন এই সরণটুকু হলো আমার এস। এবার বল কোন দিকে কাজ করতেছে? এদিকে কাজ করবে। তাহলে আমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে রে বাবা? এদিকে কাজ করবে, এটা ঘর্ষণ বল। যখন আমি বি থেকে আবার এ তে আনি, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? বি টু এ, এটা হলো মাইনাস এফ এস। আবার দেখো যেখান থেকে যাত্রা শুরু করলাম সেখানেই ফিরে আসলাম, আদি বিন্দু এবং শেষ বিন্দু সেম, কিন্তু বলটা কৃত কাজের মানে এই ক্ষেত্রে শূন্য না। কেন? দেখো মোট কাজ, কাজ স্কেলার রাশি, নরমাল গুণ করে দিবা। তাহলে কাজ যেহেতু স্কেলার রাশি, দুইটা গুণ যোগ করলে কত? সরি যোগ গুণ করে দিব, দুইটা যোগ করে দিলে কত হচ্ছে? টোটাল কাজ ইকুয়ালস টু মাইনাস এফ এস মাইনাস এফ এস, দ্যাট মিন্স মাইনাস 2fs। তাহলে আমরা দেখো যে বিন্দু থেকে যাত্রা সে বিন্দুতে ফিরে আসলো, কৃত কাজের মান শূন্য হচ্ছে না। ঠিক আছে? তাহলে ঘর্ষণ বল, তাহলে এটা আমার সংরক্ষণশীল বলা যাবে না, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কন্ডিশন কি সংরক্ষণশীল বল? কি যে কোনো পথে কৃত কাজের মান সেম হবে, আর পথের উপর ডিপেন্ড করবে না। আর আবদ্ধ পথের ক্ষেত্রে কৃত কাজের মান শূন্য হবে। যদি হয় তাইলে আমি সেই বলটাকে সংরক্ষণশীল বল বলবো। আরেকটা আছে অসংরক্ষণশীল বল, আমি একটু পড়াইনি, এরপরে আমি সহজে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমি পরে বলবো। দেখো অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল হলো এক নম্বর, অসংরক্ষণশীল বল হলো সেই বল যে বল দ্বারা কৃত কাজ এক নম্বর পথের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে। অর্থাৎ সাপোজ আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, এটা মনে করো আমার একটা টেবিল, এই টেবিলের উপর একটা বস্তু আছে, এখানে এ, আমি এখান থেকে এটাকে এ থেকে বি তে নিব, এটা তার এক নাম্বার পাথ, এ থেকে বি তে নিলাম। আমার এখান থেকে এই পথে গিয়ে সে আবার এখানে ফিরে আসলো, এই পথে গিয়ে এই পথে এখানে ফিরে আসলো, এটা তার 2 নাম্বার পাথ। তাহলে মনে রাখতে হবে এই ক্ষেত্রে কৃত কাজের মান W1 is not equals to W2, W1 is not equals to W2, কারণ পথের উপর নির্ভর করবে। যদি W1 equals to W2 হইতো তাহলে আমরা এটাকে সংরক্ষণশীল বলতে পারতাম। আচ্ছা, 2 নাম্বার হলো কৃত কাজের মান, কৃত কাজের মান, কৃত কাজের মান W is not equals to 0, কাজের মান কখনো কি হবে না? শূন্য হবে না। তাহলে যদি যে বল দ্বারা কৃত কাজের মান শূন্য হবে না, এবং যে বল দ্বারা মানে আবদ্ধ পথের ক্ষেত্রে
যে বল দ্বারা কৃত কাজের মান শূন্য হবে না এবং কাজের মান বিভিন্ন পথে বিভিন্ন রকম হবে, সেই বলগুলাকে বলবো আমি অসংরক্ষণশীল বল। এটা গেল। আচ্ছা, এখন আমার কথা হলো, এটা জাস্ট ডেফিনেশন, কি সংরক্ষণশীল বলটা আমরা বেশি করে দেখব। এখন প্রশ্ন হলো, তোমাকে যদি যে কোনো প্রকার একটা বল দিয়ে দেয়, তুমি এটা কিভাবে প্রমাণ করবে এটা সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? আসো আমরা একটা জিনিস দেখতাম, পদ্ধতি দেখি। আমরা ভেক্টর মোটামুটি সবাই জানি। দেখো, একটা ভেক্টর, সাপোজ একটা ভেক্টর এফ, এফ কে যদি আমি ভাঙ্গি তাহলে কত আসে? আই এফ এক্স জে এফ ওয়াই প্লাস কে এফ জেড। এটা হলো বল, এটা হলো আমার বল। এখন আমি সংরক্ষণশীল বল কিনা চেক করার জন্য যে কাজটা করবো, দেখো এফ এক্স বাই এক্স, সরি এটা ওয়াই, ডেল্টা এফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই। 2 নাম্বার চেক করব ডেল্টা এফ এক্স ডেল্টা জেড ডেল্টা এফ জেড ডেল্টা এক্স। 3 নাম্বার চেক করব ডেল্টা এফ ওয়াই ডেল্টা জেড ডেল্টা এফ জেড ডেল্টা ওয়াই। এই শর্তগুলা যদি মেনে চলে কোনো বল, তাহলে সেই বলটা সংরক্ষণশীল বল। মনে রাখবা, এটা হলো এই শর্তগুলা যদি মানে, তাহলে এটাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। কথা হলো, প্রথমটা কি দোনোটার নিচে ডেল্টা ওয়াই হবে? না রে বাবা, সরি সরি সরি, এটা এক্স হবে। থ্যাংক ইউ। এখন প্রশ্নটা হলো, দেখো খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবো। বলতে হবে যে স্যার এইটা যা, এটা কি তা, এটা কি তা হইতে হবে না। এটার মানে হলো, সাপোজ উদাহরণ হিসেবে যদি আমি বলি, এটা যদি 2 হয় এটাও 2 হইতে হবে, এটা যদি 0 হয় এটা 0 হবে, এটা যদি মনে করো সাপোজ 3 হয় এটাও 3 হবে। যদি এরকম হয় তাহলে সেই বলটাকে বলবো আমি সংরক্ষণশীল বল। এখন বলতে পারো যদি স্যার 3 ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে এটা কখনই আমি সংরক্ষণশীল বলতে পারবো না। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আসো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, কারণ এটা নিয়ে এত বেশি কথা বলবো না, আমরা একটা এক্সাম্পলই করব, করে আমি সামনে আগাবো। তোমাকে যদি আমি একটা প্রশ্ন দিয়ে দিই, সাপোজ যে f ইকুয়ালস টু 3yi প্লাস 3xj, f ইকুয়ালস টু এত, f ইকুয়ালস টু এত আমি তোমাকে দিয়ে দিলাম। আমি তোমার কাছ থেকে জানতে চাইলাম এই বলটা কি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল। আসো আমার কাজ আমি করি। 1 নাম্বার ডেল্টা এফ এক্স বাই ওয়াই ডেল্টা এফ ওয়াই ডেল্টা এক্স। ওকে, এফ এক্স এর মান কত? এখানে 3y, ডেল্টা ডেল্টা ওয়াই অফ 3y ইকুয়ালস টু ডেল্টা ডেল্টা এক্স অফ 3x। তাহলে এটা কত যদি আমরা করি, এটা 3 ইকুয়ালস টু 3। দেখো 1 নম্বর শর্ত ফুলফিল। আসুন 2 নম্বর কন্ডিশন দেখি, ডেল্টা এফ এক্স বাই ডেল্টা জেড ডেল্টা এফ জেড ডেল্টা এক্স। দেখো এখানে যেহেতু জেড নাই তাহলে এটা 0, এইখানেও জেড নাই তাহলে 0। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কন্ডিশন দেখি, আমার কথা ছিল ডেল্টা এফ ওয়াই ডেল্টা জেড ডেল্টা এফ জেড ডেল্টা ওয়াই। তাহলে এখানে দেখো জেড নাই 0, এখানেও দেখো জেড নাই 0। তাহলে এই বলটা একটা সংরক্ষণশীল বল। দেখো 3 সমান 3, 0 সমান 0, 0 সমান 0। তাহলে এই বলটাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। এরকম ভাবে যে কোনো বল যদি দেওয়া থাকে তোমরা কি করবা, এরকম ভাবে হিসাব করে দেখবা যে এই কন্ডিশন গুলো ফুলফিল করে কিনা। যদি করে তাহলে আমরা বলবো ওই বলটা সংরক্ষণশীল বল। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আমি যদি এটা যে কোনো ম্যাথ তোমরা এইভাবে করো, আর যদি না পারো পরে কোনোটা প্রবলেম হলে আমাকে দেখাই নিবা। আচ্ছা, আমি এখন যে জিনিসটা শুরু করব, যিনি টপিকসটা তোমরা জানো, জাস্ট আমি একটু অন্যভাবে তোমাদেরকে এটা উপস্থাপন করার চেষ্টা করতেছি। সেটা হলো কাজ শক্তি উপপাদ্য।
কাজ শক্তি উপপাদ্য। আমি একটু বইয়ের সিরিয়াল থেকে একটু উলট পালট করবো, যে এইভাবে পড়ালে তোমাদের বইটা দেখবো যে একসময় সিলেবাস কমপ্লিট, বুঝবা, আমি সেই জিনিসটাই করবো। আচ্ছা, আমার একটা 9-10 একটা জিনিস আমরা পড়ছি, আমি কাজ শক্তি উপপাদ্য পড়তে গেলে আগে আমাকে গতিশক্তি সম্পর্কে জানতে হবে। গতিশক্তি, আমি শক্তি কি এগুলো নিয়ে কথা বললাম না, এগুলো তোমরা জানো। গতিশক্তি ই কে বা কে যাই বলি আমি, ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার, এটা আমরা 9-10 পড়ে আসছি। আচ্ছা, এই গতিশক্তি কি? একটা স্কেলার রাশি। গতিশক্তি একটা স্কেলার রাশি। আচ্ছা, বলো তো দেখি, এই গতিশক্তি কি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে? আমার ফার্স্ট প্রশ্ন, গতিশক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে কি না? প্রসঙ্গ কাঠামোর উপর গতিশক্তি নির্ভর করে কিনা? আসো, উত্তরটা তোমরাই দিবা, আমি দিব না। মনে করো এইটা হলো আমার একটা কাঠামো, ঠিক আছে? এখানে একজন লোক আছে, তার নাম দিলাম আমি এ। এখানে আরেকজন লোক আছে একই কাঠামোতে, এটা হলো বি। আমি ধরলাম এই কাঠামোটা বি বেগে সামনের দিকে যাচ্ছে এবং তাদের ভর এম, বুঝে নিও। এখন বাহির থেকে একজন লোক সি তাদেরকে দেখতেছে। আচ্ছা, সি এর সাপেক্ষে আমার প্রশ্ন হলো, সি এর সাপেক্ষে বি এর গতিশক্তি কত? সি এর সাপেক্ষে বি এর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম বি স্কয়ার। সি এর Half m সাপেক্ষে বি এর গতিশক্তি হলো হাফ এম বি স্কয়ার। ওকে, এর সাপেক্ষে বি এর গতিশক্তি কত? স্যার 0। 0। এর সাপেক্ষে বি এর গতিশক্তি হলো 0। তাহলে কি আমরা বলতে পারি গতিশক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে? জি স্যার। এটা মনে রাখবা, গতিশক্তি অবশ্যই প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে, কারণ এর সাপেক্ষে বি স্থির। ফিজিক্সে আসলে যেমন তোমরা, আমি একটা জিনিস একটু পরে ক্লিয়ার করব, বা আজকে না পারলে আগামী ক্লাস ক্লিয়ার করব। তোমরা, আমরা করছি কি, যেমন বলছি বিভব শক্তি, আসলে এটা কিন্তু বিভব শক্তি না, এটা হলো বিভব শক্তির পরিবর্তন। এই জিনিসগুলো আমরা একটু পরে ক্লিয়ার করবো। আপাতত মনে রাখো যে গতিশক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে, এক। আচ্ছা, এখন কাজ শক্তি উপপাদ্য বলতেছে কি, যে কোন বস্তু দ্বারা মোট কৃত কাজ। এখন বস্তু কৃত কাজ কেমনে? একটা বস্তুর উপর বিভিন্ন প্রকার বল কাজ করতে পারে। কি কি বল কাজ করতে পারে? আমার মনে করো কনজারভেটিভ সংরক্ষণশীল বল কাজ করতে পারে, অসংরক্ষণশীল বল করতে পারে, বস্তুর ভিতরে একটা ইন্টারনাল বল থাকতে পারে, আন্তঃআণবিক বল থাকতে পারে, আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে পারি। এখন কাজ শক্তি উপপাদ্য বলছে এই সকল বল দ্বারা কৃত কাজ এই গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ তার শুরুতে গতিশক্তি এবং শেষে যে গতিশক্তি থাকবে এই দুইটার পার্থক্যের সমান। তাহলে কাজ শক্তি উপপাদ্য আমি পরে প্রমাণ করব, তাহলে একটু লিখো। কাজ শক্তি উপপাদ্যটা হলো কাজ শক্তি উপপাদ্যটা আমরা এইভাবে লিখতে পারি, বল, কোন বল, মোট বল, আচ্ছা, বল দ্বারা মোট কাজ, বল দ্বারা কৃত মোট কাজ সমান গতিশক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন। এটাই আসলে কাজ শক্তি, অর্থাৎ কোন বল দ্বারা কৃত কাজ, কোন বল বলতে সব প্রকার বল, মোট বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এখন প্রশ্ন হলো কাজ, আমরা জানি কাজ ধনাত্মক হয়, ঋণাত্মক হয়। যদি কাজ ধনাত্মক হয়, অর্থাৎ কাজ যদি বৃদ্ধি পায়, অথবা আমি এইভাবে লিখতে পারি, কাজ যদি ধনাত্মক হয় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ সে এনার্জি। আবার কাজ যদি নেগেটিভ হয় তাহলে তার গতিশক্তি হ্রাস পাবে।
গতিশক্তি হ্রাস পাবে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছি, একটা বস্তুর মধ্যে যত প্রকার বল কাজ করবে সব বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। আসো আমরা একটা একটা দেখি। মনে করো কি কি বল আমি যদি বলি, আমরা আজকে যেটা পড়ছি সংরক্ষণশীল বল, এটাকে WC লিখলাম, কনজারভেটিভ ফোর্স। অসংরক্ষণশীল বল, নন কনজারভেটিভ ফোর্স। বস্তুর ভিতরে একটা ইন্টারনাল বল আছে, আন্তঃআণবিক বল, লিখলাম আই। প্লাস আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম, তার দ্বারা কৃত কাজ। আরো অনেক বল থাকতে পারে, ঘর্ষণ বল থাকতে পারে, নর্মাল রিঅ্যাকশন থাকতে পারে, অবিলম্ব প্রতিক্রিয়া বল থাকতে পারে। এই সব কিছু দ্বারা কৃত কাজ সমান ডেল্টা ই কে, এটাই কাজ শক্তি উপপাদ্য। সব বল দ্বারা কৃত কাজের মান এত। তাহলে আমি যদি এটাকে আরো সহজ ভাবে লিখতে চাই, সব বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তন কি? ইকে এফ মাইনাস ইকে আই। এটাও আমার কাজ শক্তি উপপাদ্য। আমি প্রুফ করে দিব, কোনো সমস্যা নাই। আমি যা লিখছি অবশ্যই তা প্রুফ করে দিব। এখন এটাকে আমি লিখতে পারি টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইকে এফ মাইনাস ইকে আই। এখন যদি এই ওয়ার্ক ডানটা খুব ক্ষুদ্র হয়, পরিবর্তনটা তাহলে ক্ষুদ্র হবে, তাহলে আমি এটাকে লিখতে পারি ডব্লিউ টি ইকুয়ালস টু ডেল্টা ই কে। আস্তে আস্তে আমি আগাচ্ছি। এখন আসো আমরা এটা প্রুফ করে দেখাই তোমাদেরকে আসলে আমি যা লিখছি তা সত্য কিনা। সময় বেশি নাই, আল্লাহ 1 মিনিট। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আগামী ক্লাসে এটা প্রুফটা দেখবো। আজকে সম্ভব হলো না। তোমরা একটু বাসায় দেখো আমি যে জিনিসটুকু পড়াইলাম, যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে তোমাদের বা সমস্যা থাকে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো তোমাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। আমি দেখবো ইনশাল্লাহ কিছু ক্রিটিক্যাল ম্যাথ করাই দিব। তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলে তোমরা অবশ্যই ভালো করবা। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু